8 অগস্ট থেকে 16 নভেম্বর 100 দিন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের 100তম দিন। স্বৈরশাসনের বাংলাদেশ থেকে গণতান্ত্রিক বাংলাদেশের পথের যাত্রার এই 100 দিন কেমন কেটেছে আপনার, আমার কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো? সেই প্রশ্ন কিংবা সেই মূল্যায়ন করবার সময় নিশ্চয়ই এখন এসেছে, কিংবা বিগত সরকার এবং বর্তমান সরকারের পারফরমেন্সের তুলনা করার সময়ও নিশ্চয়ই এখন আমরা পেয়েছি। কেমন হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনগুলো? এই 100 দিনে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে ঠিক কোথা থেকে কোথায় নিয়ে গেছে, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, দেশ টেলিভিশনের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। আলোচনা করব ইউনূস সরকারের 100 দিন নিয়ে। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সাম্প্রতিকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল তিনি আহ্বায়ক মিডিয়া সেল বিএনপি। শুরুতেই যে কথাটি বলছিলাম, আসলে 100তম দিন পার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনি নিজে পেশাগতভাবে একজন ডাক্তার, সেখান থেকে এখন আপনি রাজনীতিবিদ, রাজনীতির সাথে জড়িত আছেন। কেমন গেল বিগত 100 দিন, কিংবা কেমন গেছে আসলে এর আগের 16 বছর? ধন্যবাদ। আজকে এই সুযোগ পেয়ে প্রথমেই দেশ টিভির অগণিত দর্শক শ্রোতা যারা দেশ বিদেশ থেকে এই অনুষ্ঠান এখন দেখছেন বা পরে দেখবেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমাকে ধন্যবাদ জানাই। 100 দিন হয়তো দিনের হিসেবে দিন, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটি হলো কি, যে মানুষের প্রত্যাশার একটা জায়গা ছিল। মানুষ প্রায় 15টি বছর একটা স্বৈরশাসনের অধীনে ছিল। সেখান থেকে মুক্তির একটা পথ নির্দেশনা বা পথ খুঁজবার চেষ্টা দেশের মানুষের প্রত্যেকের মধ্যে ছিল, এবং সেটা পূরণ হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার মধ্য দিয়ে, এবং তাদের প্রতি দেশের মানুষের অকুণ্ঠ এবং সার্বজনীন একটা সমর্থন ছিল। সেই সমর্থনটা আজও আছে আমি বিশ্বাস করি। তবে হয় কি, যে একটা নির্দিষ্ট সময়ের পরে তখন একটা মূল্যায়নের জায়গা আছে। যেমনটি আপনি বলছিলেন যে 100টি দিন, এটা আমরা দেখি যে কোনো একটা দল বা যে কোনো একটা সরকার যখন দায়িত্ব নিয়ে আসেন, তখন তাদেরকে তো এই সময়সীমার ভেতর থেকে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করা হয়। দেশের মানুষ সবচেয়ে ভালো মূল্যায়ন করবেন। তবে আমার মনে হয় কি, যে প্রত্যাশা বোধহয় আর একটু বেশি ছিল। সেই প্রত্যাশার কাছে যাওয়ার সুযোগও যা তাদের ছিল না তাও নয়, কিন্তু আমার মনে হয় যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সম্ভবত একটু ফাঁক বোধহয় এখনো আছে। প্রত্যাশার কথা আপনি বলছেন, প্রত্যাশা তো আমাদের আকাশচুম্বী, যেহেতু আসলে বিগত 16-17 বছর আমরা আসলে এক ধরনের ফ্যাসিবাদের মধ্য দিয়ে গিয়েছি। পুরোপুরি স্বস্তি আসলে বাংলাদেশ এই 100 দিনে ফিরে পেয়েছে কিনা, কিংবা আত্মবিশ্বাস আছে কিনা আপনাদের এই সরকারের প্রতি? না, বিশ্বাস তো আমাদের রাখতেই হবে, কারণ প্রশ্নটা হলো এই জায়গাতে যে আমরা তো সরকার বারবার পরিবর্তন করতে পারবো না, তাই না? এখানে একটা বিষয় আছে কি, যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিধ্বনিত হয়েই কিন্তু সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা মনে করি যে সরকারের সব জায়গাতে যে ব্যর্থতা আছে তা বলবো না, তবে আরও বেশি সফল হওয়ার জায়গাগুলো ছিল। বিশেষ করে মনে হচ্ছিল যে কোনো একটা সরকারের হয় কি, এটা কার্য পদ্ধতির একটা সুনির্দিষ্ট একটা রূপরেখা থাকবার দরকার আছে, যেটা আমাদের দলের পক্ষ থেকে প্রায় বলা হচ্ছিল যে আপনার একটা রোড ম্যাপ বলুন, আপনারা কী করতে চান। আপনারা খেয়াল করে দেখবেন যে তারা অনেকগুলো সংস্কারের প্রস্তাবনা নিয়ে এসছেন, কিন্তু জনগণের কাছে কিন্তু সংস্কারটা যতটা গুরুত্বপূর্ণ ছিল তার চাইতে বেশি তাদের কাছে ছিল যে জনগণের স্বস্তি, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলাকে তাদের নিয়ন্ত্রণে থাকুক, তাদের প্রাত্যহিক জীবনটা যেন আগের মতো বিষময় বিভীষিকাময় না হয়, সেই প্রত্যাশার জায়গাটা তাদের অবশ্যই ছিল। কিন্তু সেখানে ডেফিনেটলি তাদের বেশ কিছু প্রশ্ন আছে যেটা প্রত্যাশার প্রাপ্তির সাথে সংস্কারের কথা বলছিলেন আপনি, এবং আমরা নিশ্চয়ই জানি তারেক রহমান তিনিও বলেছেন আলোচিত সব সংস্কার বিএনপির 31 দফায় আছে। সেই জায়গাটিতে আমি আসবো। তবে এই 100 দিনে হয়তো সবচাইতে বেশি আলোচিত যে শব্দটি বিএনপি শব্দটির সাথে আমরা ব্যবহার করেছি, সেটি যৌক্তিক সময়। 100 দিন পর এসে আপনাদের যৌক্তিক সময় ঠিক আর কতদিন? আসলে যৌক্তিক সময়ের মধ্যে কিন্তু আমরা কিন্তু প্রথমে যেটা বলেছিলাম, আমরা মনে করি যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, তাই না? আপনি কিন্তু কখনো বলতে পারবেন যে সংস্কারটা শেষ হয়ে যায়। একটা সংস্কারের জায়গা থাকে, সেখান থেকে আপনি পরবর্তী একটা পরিবর্তন ঘটান, সেটাই সংস্কার। এখানে যেটা প্রত্যাশার জায়গা ছিল সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকারের অনেকগুলো সুবিধা থাকে, যেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার পক্ষে সেই সুবিধাগুলো কিন্তু জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। সেটার অনেকগুলো ব্যাখ্যা হয়তো আমি একটু সময় দিলে আমি দিতে পারবো আপনাকে, কিন্তু এখানে যেটা আমরা মনে করেছিলাম যৌক্তিক সময় বলতে সেটাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবার জন্য যে প্রক্রিয়াগুলো করবার দরকার, যেমন একটা নির্বাচন কমিশন গঠন করা, ভোটার তালিকা হালনাগাদ করা,
আপনার ডিলিমিটেশন করা, সীমানা নির্ধারণ করা এবং নির্বাচন সংক্রান্ত যে সমস্ত আগের যে বিধিনিষেধগুলো ছিল যেগুলোকে পরিবর্তন করা দরকার সেগুলোকে করা এবং নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা, এই কয়টা জিনিসের মিলিত যে সময়টা, সেই সময়টাকে আমরা যৌক্তিক সময় মনে করি। জি, আমরা আসলে খুব তাড়াহুড়ো করছি কিনা সেরকম এক ধরনের সমালোচনা আছে। বিএনপি দীর্ঘদিন ধরে নিশ্চয়ই ক্ষমতার বাইরে ছিল, তাদের অনেক ধরনের নিজেদের সংস্কারেরও প্রয়োজন আছে। সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিএনপি অনেক ধরনের খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছে। আমরা সব একটু যদি উদাহরণ দিয়ে বলি, আসলে আমরা এমন অনেক জায়গায় দেখেছি, উদাহরণ আছে যে অনেকে হয়তো 5 আগস্টের পর থেকে বিএনপির অনেক নেতাকর্মীরা নিজেদেরকে জয়ী ভাবা শুরু করেছিলেন, বেশ কিছু চাঁদাবাজি থেকে শুরু করে এই ধরনের নানান রকমের অভিযোগ ছিল। সেখানে বিএনপি যথেষ্ট কেন্দ্রীয়ভাবে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সংস্কারগুলো আপনারা বজায় রাখবেন কিনা? সংস্কারগুলো তো বজায় আছে। আপনি যদি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু কখনোই এই তুষ্টিতে ভুগতে চাই না যে সরকারের বিএনপি সরকারে চলে গেছে, এটা কখনোই সত্যি ঠিক কথা নয়। কারণ আমরা নির্বাচিত না হলে কেউ সরকারে যেতে পারে না, এটা আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এটা পরিষ্কারভাবে বুঝি। আর বাকি সব ব্যবস্থাপনা কিন্তু অন্তর্বর্তীকালীন বা সাময়িক। তো সেখানে যে জিনিসটা আছে কি দেখেন, বিএনপি কিন্তু এই কথাটি বুঝিয়ে দিতে চায় যে গতানুগতিক রাজনীতি চাইতে বিএনপির রাজনীতি একটু আলাদা। সেই আলাদা জায়গাটা কোথায়? যদি কোনো দলীয় কোনো কর্মীকে যখন শৃঙ্খলা বিরোধী কোনো কাজের সাথে দেখেছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব, তখন সেটাকে আমরা অনুসন্ধান করার চেষ্টা করা হয়েছে। সেখানে যাদেরকে মনে হয়েছে যে তাদের সংশ্লিষ্টতা রয়েছে, আমরা দলীয়ভাবে তাদের ব্যাপারে যেরকম একটা শৃঙ্খলার সিদ্ধান্ত নিতে পারি বা ব্যবস্থা নিতে পারি, এমনকি সেখানে আইনগত ব্যবস্থা ঘটেছে না। আপনি জানেন যে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থারও নির্দেশনা দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে। সম্ভবত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এরকম চর্চা আগে কখনো ছিল না। বিগত 16-17 বছর ধরে আসলে বিএনপি নানাভাবে সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে। নানানভাবে বিএনপির যারা নেতা কর্মী আছেন তাদেরকে নির্যাতন করা হয়েছে, গুম খুন হত্যার মতো আমরা ঘটনা দেখেছি। শেষ পর্যন্ত আসলে যে আন্দোলনটি সফল হয়েছে সেখানে ছাত্র জনতা সবাই এক হয়ে, রাজনৈতিক দলগুলো এক হয়ে আসলে কফিনের শেষ পেরেকে দিয়েছেন। কিন্তু এই 2024 সালে এসে অন্তত বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনারা বুঝতে পারছেন কিনা যে জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই, জনগণের পালস বোঝারও কোনো বিকল্প নেই? হ্যাঁ, অবশ্যই আপনি যে কথাটি বলেছেন, আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের শীর্ষ নেতৃত্ব কিন্তু এই কথাটি সবসময় বলার চেষ্টা করেছে যে জনগণকে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি দিতে হবে এবং সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। একটা দেশের বলতে পারেন যে 15-16টি বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত, যে শিশুটি 3 বছর বয়সী ছিল তিনি এখন ভোটার হয়েছেন এবং তার পক্ষে কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়নি। তাহলে এটা আপনি গণতান্ত্রিক কোনো পদ্ধতির ভেতরে কিন্তু এটাকে মানিয়ে নিতে পারবেন না যে ভোটবিহীন নির্বাচনবিহীন একটা সরকার ব্যবস্থাপনা চলবে এবং আমরা যেখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছি, যেখানে জনগণের অধিকার স্বীকৃত হয়েছে, সেখানে জনগণ সরকার গঠনের সুযোগ পাচ্ছে না, এটি আসলে কষ্টের। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সামনে আসলে নির্বাচনের যেমন কোনো বিকল্প নেই, তেমনি গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে নিশ্চয়ই আমাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কিন্তু আবার এমন একটি কথাও আমরা প্রায় শুনে থাকি যে রাজনীতিতে আসলে শেষ কথা বলেও কিছু নেই। সেক্ষেত্রে আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক সমীকরণ পাল্টে ফেলার এক ধরনের চিন্তা বিএনপির সামনে আছে কি? আপনি সমীকরণ পাল্টানো বলতে কি বোঝাচ্ছেন আমি ঠিক জানি না। নির্বাচনের সময় আমরা দেখি যে বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের সাথে এক করছেন কিংবা অনেক সময় নিজেদের স্বার্থে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করছেন। এখানে কিন্তু একটা কথা আপনাকে বোধহয় একটু বুঝিয়ে বলা দরকার আছে। সেটা হলো কি দেখেন, আমাদের দলের পক্ষ থেকে কিন্তু গত 15টি বছর ধরে যখন এই স্বৈরশাসক বা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনটি চলেছে, তখন কিন্তু আমরা একটা কথা বলেছি আমাদের দলের পক্ষ থেকে 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনার কথা প্রতিষ্ঠিত করা হয়েছে বা দেয়া হয়েছে, সেখান থেকে কিন্তু একটা কথা বলা আছে যে এই আন্দোলনে অংশগ্রহণকারী দল যারা ফ্যাসিস্ট এবং এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছিল, তাদেরকে নিয়ে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন একটা জাতীয় সরকার গঠনের অঙ্গীকার কিন্তু বিএনপির পক্ষ থেকে আছে। ফলে এখানে কিন্তু রাজনৈতিক বিভাজনের চাইতে কিন্তু বিএনপি বরং বলতে পারেন যে ইনক্লুশনের পক্ষে আছে, যে তারা সামগ্রিকভাবে সবাইকে নিয়ে কিন্তু দেশ পরিচালনার কাজটি করতে চায়। জনাব তারেক রহমান তিনিও এই কথা খুব সুস্পষ্ট হয়ে বলেছেন যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, আদর্শের জায়গাটিতে আসলে আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে নিশ্চয়ই আমরা সবাই একসাথে কাজ করতে পারি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কি আমাদেরকে তাই বলে কিনা? রাজনৈতিক সমঝোতা কতখানি হতে পারে আসলে আপনি মনে করেন? আসলে হয়তো মানুষের অভিজ্ঞতায় এই ব্যাপারটি খুব তিক্ততার জায়গাতে রয়েছে, এটা কখনো মানুষ দেখেনি, কিন্তু দেখেনি বলে যে কখন দেখা যাবে না সেই প্রত্যাশা মানুষের থাকাটাই বোধহয় বেশি ভালো। কারণ আপনি তো ইতিবাচক ভাবনাটার কথাই বলবেন, কারণ এই শতকে এসে আমাদের যে তরুণ প্রজন্ম তারা কিন্তু ওই বিভাজন বিভক্তি এগুলো কিন্তু তারা মোটেও পছন্দ করে না, এবং আমরা রাজনৈতিক সেই পালসটা বুঝি, আমার দল বোঝে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বোঝেন। সেজন্য কিন্তু তিনি ওই রকম শেষ কথা নেই বলে কোনো একটা ফাঁক ফোকর দিয়ে কোনো একটা অনৈতিকতার জায়গায় নিজেকে উনি সমর্পণ করবেন,
এটি বোধহয় মনে করবার কোনো এবং সেই সুযোগও হয়তো এই মুহূর্তে আসলে বাংলাদেশে আর নেই। বিপ্লবের আগে কিংবা যদি বিপ্লবী সরকার আমরা বলতে চাই না, তারপরেও যদি আমরা সেটিও বলি, যেহেতু একটি গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে, সেক্ষেত্রে আসলে এর আগের বিগত সরকার কিংবা এখনকার যে সরকার আছে, বা যদি আমি শাসক বলি তাহলে হয়তো খুব একটা ভুলই হবে, তাদের পারফরমেন্সের এক ধরনের তুলনা আমরা করতেই পারি, যেহেতু 100 দিন পেরিয়ে গেছে। সেই পারফরমেন্স নিয়ে বিএনপি কি ভাবছে? পারফরমেন্সের কথা আমি বললাম যে আসলে হয় কি যে আপনি তো একটা সরকার চালানোর ব্যাপারটা কিন্তু একটা পরিকল্পিত একটা রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাওয়া। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখন কিন্তু সংসদ নেই, ফলে সংসদে একটা সরকারের কিন্তু সংসদে কিছু দায়বদ্ধতা থাকে, সেটি কিন্তু এখন করতে হচ্ছে না। আবার দেখবেন যে বিচার বিভাগ যেখানে, সেখানে কিন্তু খুব জরুরি কোনো বিষয় নেই যেটা নিয়ে কিন্তু এই বর্তমান সরকারকে খুব বেশি বিব্রতকর অবস্থায় থাকতে হবে। আছে শুধুমাত্র একটা নির্বাহী ব্যবস্থাপনার জায়গা। তো এই রাষ্ট্রের 3টি স্তম্ভের 2টি স্তম্ভের ক্ষেত্রে সরকারের খুব একটা বেশি সংশ্লিষ্টতা থাকবার সুযোগ না থাকাও পরেও নির্বাহী বিভাগের ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন, খেয়াল করে যে প্রায় কিন্তু মনে হয় যে বিপর্যস্তকর সিদ্ধান্তের মধ্যে তারা পড়ে যাচ্ছেন। কখনো কাউকে সকালে নিয়োগ দেওয়া হচ্ছে তো বিকালে সেই নিয়োগটি বাতিল করতে হচ্ছে। আবার কখনো কখনো বিতর্কিত মানুষ তারা নিজেদের দলের ভেতরে অথবা সরকারে সংশ্লিষ্ট করছেন বলে জনমনে অভিযোগ উঠছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোকে খুব সূক্ষ্মভাবে বা পরিকল্পিতভাবে দেখতে পারলে এই বিতর্কগুলো কিন্তু আমরা এই জায়গাটিতে আপনি নিজে আসলে একজন ডাক্তার, খুব মানবিক একটি পেশার সাথে আপনি জড়িয়ে আছেন, সে সাথে আপনি রাজনীতি করছেন। রাজনীতিবিদরা আসলে ঠিক যেভাবে জনগণের ভীষণ কাছাকাছি যাওয়ার তাদের সুযোগ থাকে কিংবা যেতে হয়, তারা বাধ্য, সেখানে একটু জানতে চাই সরকার চালাতে আসলে রাজনীতিবিদরা ঠিক যেভাবে ভাবছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারাও কি ঠিক একইভাবে ভাবতে পারছেন? এটা আসলে ভাবনা এক কথা, সেটাকে এক্সিকিউট করা বা বাস্তবায়ন করাটা কিন্তু একটা আলাদা কথা। আমরা দেশের জন্য সবাই ভালো করতে চাই, সবাই ভাবি, কিন্তু এটা ঠিক যে সবাইকে কিন্তু এই প্রধানমন্ত্রীর জায়গায় কিংবা প্রধান উপদেষ্টার জায়গায় বসিয়ে দিলে সবাই কিন্তু সেই সক্ষমতার পরিচয়টা দিতে পারবে না। যেমন আমি যদি আপনার সাথে আমার জায়গাটা বদল করি, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা কেউই কিন্তু ভালোটি করতে পারছি না। যখন যার জন্য যে জায়গাটা, সেটা কিন্তু তাদের জন্য উপযুক্ত জায়গা। রাজনীতিবিদরা রাজনীতি করবেন কারণ তারা কিন্তু একটা পরিশীলিত পদ্ধতির মধ্যে দিয়ে অনেক রকম টানাপোড়েন, অনেক রকম তাদের পরীক্ষা নিরীক্ষা বা যন্ত্রণা কষ্টকে অনুভব করে, উপভোগ করে বলতে পারেন, তারা কিন্তু একটা জায়গায় নিজেকে নিয়ে যান। সেখানে তাদের কিন্তু মূল লক্ষ্যটি থাকে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের ভিতরে সে দক্ষতার সন্নিবেশন করা। কিন্তু আপনি হঠাৎ করে একজনকে বলতে পারেন যে খুব ভালো একজন, কেউ সাংস্কৃতিক কর্মী হতে পারে, সে কেউ কবিতা আবৃত্তিকার হতে পারে, কেউ একজন এনজিও কর্মী হতে পারেন, তিনি হয়তো তার ক্ষেত্রে দক্ষ, কিন্তু ওটি কিন্তু প্রশাসনিক কাজ। প্রাত্যহিক প্রশাসনিক সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু আপনার কিছু প্রশাসনিক অভিজ্ঞতার দরকার আছে। তো সেটা যদি না হয় তাহলে দেখা যাবে যে উপদেষ্টারা সচিব নির্ভর হয়ে পড়ছেন, আমলা নির্ভর হয়ে পড়ছেন। ফলে সিদ্ধান্তের যে বিশুদ্ধতা থাকার দরকার আছে বা সিদ্ধান্তের ক্ষেত্রে যে টু দ্য পয়েন্ট থাকার কথা, স্পেসিফিক থাকার কথা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিচ্যুতির জায়গায় পড়তে পারে। আপনি রাষ্ট্র চালানোর কথা বলছিলেন, দেশের রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই, বিএনপির তরফ থেকে আমরা এই ধরনের বক্তব্য শুনতে পেয়েছি। বিএনপি তার মানে কি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো মনে করি যে সরকারের উচিত একটা নির্বাচনের পথরেখা তাদেরকে বা রোডম্যাপ যেটা বলি আমরা, সেটাকে তাদের ঘোষণা করা উচিত। দেশের মানুষ নির্বাচনের বিকল্প এখন কিছু ভাবছে না, কারণ যে সময়টি তাদেরকে দেওয়া হয়েছে বা এখনো পর্যন্ত তারা যে সময় সীমার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে নির্বাচনের ব্যাপারটিকে সামনে না এনে সংস্কারের নামে অন্য যে কাজগুলো আমরা করছি, সেগুলোর থেকে আমরা যে প্রত্যক্ষ সুবিধাগুলো যেটাই আমরা পেতে যাই না কেন, শেষ পর্যন্ত কিন্তু ওই সংস্কারগুলো কিন্তু যদি আপনি সংবিধানে সংযুক্ত না করেন, তাহলে কিন্তু সেটার থেকে ফলভোগ জনগণের কাছে কিন্তু পৌঁছে দেওয়া যাবে না। এবং সেই সংবিধানে সংযুক্ত করতে গেলে তো আপনার একটা নির্বাচনের কাছে যেতেই হবে। তো ফলে আপনি একাডেমিক বা থিওরিটিক্যাল পার্টে তাত্ত্বিকভাবে অনেক সংস্কারের কথা বলতে পারবেন, কিন্তু দিন শেষে সংসদে একটা আলোচনা বিতর্কের মধ্য ছাড়া কিন্তু একটা সংস্কারকে কিন্তু কখনো আপনি একটা সংবিধানের অংশ করে ফেলতে পারবেন না। এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক হয়তো নির্বাচন আগে নাকি সংস্কার আগে। কিছুদিন অপেক্ষা করতেই পারতো বিএনপি, যেহেতু তারা সবচাইতে বড় রাজনৈতিক দল। সেই অপেক্ষার জায়গাটিতে বিএনপি আসলে খানিকটা তাড়াহুড়া করছে কি? আসলে কিন্তু এই কথা পরিপূর্ণভাবে সত্যি না, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এর আগে কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা ছিল, তখন তাদেরকে কিন্তু 3 মাসের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হতো না। তার ভেতরে কিন্তু তারা নির্বাচন অনুষ্ঠান করে কিন্তু নতুন একটা সরকারের কাছে দায়িত্ব দিয়ে তারা চলে যেতেন। সেক্ষেত্রে বিএনপি এই 90 দিন বা 100 দিন পার হওয়ার পরেও কিন্তু তাদের পক্ষ থেকে তারা কিন্তু কোনো রকম কোনো আলটিমেটাম তো কাউকে দেয়নি। ইতিমধ্যে কিন্তু আমরা উপদেষ্টাদেরকে বলতে শুনেছি যে বিএনপির অনেক নেতাকর্মী আছেন, তারা যথেষ্ট তড়িঘড়ি করছেন, তারা নির্বাচন নিয়ে অনেক বেশি উৎসাহী, সেরকম আমরা বলতে শুনেছি। আপনার কি মনে হয় যে দেশের মানুষ সেরকম করে ভাবে না? এটা কি শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে গুটি কয়েক মানুষের প্রত্যাশা? কখনোই না। উপদেষ্টা এটাও বলেছেন যে বিএনপির মাঝে অস্থিরতা কাজ করছে নির্বাচন নিয়ে।
অ্যাকচুয়ালি এটা বিএনপির নির্বাচনের অস্থিরতার চাইতে বরং যদি জিনিসটাকে অন্যভাবে আপনি দেন যে নির্বাচন বিলম্বিত হওয়ার ঝুঁকি কী কী। আপনি যদি বিলম্বিত নির্বাচনের ঝুঁকির কথা যদি ভাবেন তখন কিন্তু একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিন্তু খুব যৌক্তিকভাবে বলে যে নির্বাচনটা যথাসময়ে হওয়া উচিত। কারণ আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু একটা ষড়যন্ত্রের একটা তীর্থভূমি হিসেবে ইতিপূর্বে বহুবার প্রমাণিত হয়েছে। ফলে একটা রাজনৈতিক দলের যেরকম দেখবেন খেয়াল করে তাদের কিন্তু একটা চেইন অফ কমান্ড যেটা থাকে, এই বিস্তৃতি কিন্তু একেবারে তৃণমূল পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত কিন্তু তাদের লোকজন থাকে। তো ফলে তারা কিন্তু যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সেটা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কিন্তু খুব একটা বেশি সক্ষমতার জায়গা থাকে। কিন্তু একটা অরাজনৈতিক দলের পক্ষে বা একজন অরাজনৈতিক সরকারের পক্ষে এই প্রক্রিয়াটা কিন্তু প্রতিষ্ঠিত করা এখানে একটি প্রশ্ন আসলে নিশ্চয়ই এই মুহূর্তে সবার মনে কাজ করছে, নির্বাচনকে ঘিরে উপদেষ্টাদের মাঝে খানিকটা নিষ্ক্রিয়তা কাজ করছে কিনা, তারা আসলে তাদের যে সময়টা সেটিকে দীর্ঘায়িত করতে গিয়ে নির্বাচনকে বিলম্বিত করছেন কিনা, এই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে একটি বিরতিতে যেতে চাই। জেডএসআরএম দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিকে মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল। আমরা নির্বাচনের আলোচনায় ছিলাম, আমরা দেখেছি বা এই ধরনের আলোচনা কিংবা সমালোচনার জায়গায় একটি সৃষ্টি হয়েছে, যেহেতু আমরা 100 দিন নিয়ে আলোচনা করছি অন্তর্বর্তীকালীন সরকারের, উপদেষ্টাদের মাঝে আসলে নির্বাচনকে ঘিরে এক ধরনের নিষ্ক্রিয়তা কাজ করছে, নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা কিনা, কিংবা আমরা এর আগে আসলে যে সময়টাতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আমরা এখন বলছি, কিন্তু বিগত সময়ে আসলে আমরা যে সরকারদের দেখেছি তারা আসলে কোনো না কোনোভাবে বিরাজনীতিকরণের এক ধরনের চেষ্টা হতে দেখেছি, এরকম কোনো সম্ভাবনা আছে কি? আসলে দেখুন, আপনি আগের কথাতে যেখানে ছিলেন সেখানে যদি আমি ফেরত যাই তাহলে ব্যাপারটা হলো কি যে রাজনীতিবিদরা নির্বাচনের কথা বলবেন এটি তাদের ভাষা হওয়ার কথা, এটি তাদের বলার কথা। কারণ রাজনীতিবিদরা দেশ চালাবে পৃথিবীতে সর্বব্যাপী, এটি কিন্তু প্রতিষ্ঠিত সত্যি, এটা কোনো আবদার তো নয়, তাই না? তো সুতরাং ওই যে যারা বলছে যে তড়িঘড়ি করছে, তো ফলে জনগণের জন্য ভোটের কথা বলবার বা ভোটাধিকারের কথা বা নির্বাচনের কথাটা বলা রাজনৈতিক দলের জন্য একটা দায়িত্ব। এটা তারা কিন্তু রাজনীতি এই জন্যই করেন। আর বীর রাজনীতি করার ব্যাপারটা তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেকবারই চেষ্টা হয়েছে, ফলে সে আশঙ্কাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, এটা হতেই পারে। তবে এটাও কিন্তু জনগণের কাছে ভাবনার একটা জায়গা হিসেবে থেকে যাওয়া উচিত যে বীর রাজনীতিকরণ করলে আমরা দেশ হিসেবে উপকৃত হব নাকি আমরা একটা নতুন করে একটা সংকটকে আহ্বান জানাবো, আমন্ত্রণ জানাবো। এই বিষয়গুলো নিয়ে বিএনপি কি যথেষ্ট চাপে আছে? সেই সাথে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল আসার আমরা আলোচনা শুনতে পাচ্ছি, সেটি নিয়েও বিএনপি খানিকটা চাপ অনুভব করছে কিনা? আসলে এটা ঠিক না। আপনি যদি খেয়াল করতে পারেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু বলেছেন যে আমরা কিন্তু যে কোনো রাজনৈতিক দল তারা যদি বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনীতি করতে চান তাকে স্বাগত জানিয়েছেন উনি। এবং সেটা এই ছাত্ররা যখন রাজনৈতিক দলের কথা বলছিল সেটা হয়তো প্রকারান্ত তাদেরকে উদ্দেশ্য করে বলা। তো ফলে রাজনীতি আমি করব, আমি আমার মাঠটাকে শুধু আমার একার জন্য চাইবো, এই রকম ঠিক স্বার্থপরতার রাজনীতি বিএনপি করে না। আপনাকে নিশ্চয়ই জেনে রাখবেন, আমাদের যদি জনপ্রিয়তা থাকে জনগণের কাছে তাহলে সেটি হবে আমাদের পরীক্ষার মূল জায়গা। অন্য যে কোনো রাজনৈতিক দল সে নতুন হোক পুরাতন হোক তাদের রাজনীতি করবার অবাধ স্বাধীনতা থাকবে এবং তারা তাদের প্রোগ্রাম, তাদের যে সমস্ত আদর্শিক যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে জনগণের কাছে যাবেন, এটিও আমাদের চাওয়া। অথবা ডক্টর মওদুদ আলমগীর পাভেল, যে চাওয়াগুলোর কথা আপনি বলছেন কিংবা নির্বাচনের আগে আসলে আমরা সব রাজনৈতিক দলকে এই ধরনের প্রত্যাশার কথা বলতে শুনি, একটু জানতে চাইনি যদি বিএনপি সুষ্ঠু ধারায় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, এরপরও আজকে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বিএনপি মানবে, আপনাদের মনে থাকবে কিনা? একটা কথা বলি, দেখুন রাজনীতিবিদদের কিন্তু একটা খুব একটা স্বভাবের মধ্যে থাকে, তারা কিন্তু করেন কি কথাগুলোকে যেমন করে বলেন, পরবর্তী পর্যায়ে তখন কেউ তাকে জিজ্ঞেস করে যে আপনি তো এটা বলেছেন, তো বলছেন আমি এটাকে মিন করিনি, এটা সংবাদ মাধ্যম এটাকে টুইস্ট করেছে। খেয়াল করে দেখবেন যে আমাদের পক্ষ থেকে বা আমাদের দলীয় শীর্ষ জায়গা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু যে কথা রিপিটেডলি বলেন যে উনি জাতীয় সরকার করবেন, প্রধানমন্ত্রী দুবারের বেশি নির্বাচিত থাকবেন, 2 টার্মের বেশি নির্বাচিত থাকবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, যারা যে সমস্ত সুদীজন বা যে সমস্ত শিক্ষক, চিকিৎসক বা সাংবাদিক, প্রকৌশলী, কৃষিবিদ যারা স্বাভাবিক প্রক্রিয়াতে রাজনীতিতে অংশগ্রহণ করেন বা তাদের সংসদ সদস্য হওয়ার সুযোগ থাকেন না, তাদেরকে নিয়ে কিন্তু পার্লামেন্টের উচ্চ কক্ষের কথা তারাই বলেছেন। ফলে যদি তাদের ভিতরে যদি কোনো রকম কনফিউশন থাকতো অথবা যদি কোনো দ্বিচারিতার জায়গা থাকতো বা চিন্তা করতো যে না আমি আমার কথা থেকে সরে যেতে চাই, তাহলে কিন্তু একই কথা বারবার করে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে না দিত, হৃদয়ের মধ্যে প্রথিত করার চেষ্টা করতো না যে আমরা এটা করতেই চাই। নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আপনাদের যে 31 দফা আছে সেখানে তারেক রহমান সাহেব তিনি নিজে বলেছেন যে
আপনারা এমন একটি বাংলাদেশ চান যেখানে জনগণের অধিকার স্বাধীনতা কেউ কেড়ে নেবে না এবং সবাই নিরাপদ সংরক্ষিত বাংলাদেশে থাকবো, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করবে, জনগণের মালিকানা অংশীদারিত্ব। এই জবাবদিহিতা আসলে আমরা দীর্ঘ 16-17 বছর দেখিনি, কিংবা আমরা ভুলেও গেছি আসলে রাজনীতিবিদদের যে জবাবদিহিতার আওতায় আনা যায়। আপনারা জবাবদিহিতার আওতায় থাকবেন সেই প্রত্যাশা আমরা করব কি? নিশ্চয়ই, কারণ আপনি দেখবেন যে পরশুদিনই কিন্তু একটা উনি আমাদের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা যেটা ছিল সেটিকে যখন এটাকে আমরা জনগণের জন্য উন্মুক্ত করেছি, যখন লোকজনের কাছে সামনে পুনরায় এনেছি, যদিও এটা জুলাই 2023 সালে কিন্তু একবার আমরা করেছিলাম, তখন আপনারা জানেন সঙ্গতভাবে এটা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ হয়নি, কারণ মিডিয়া তখন নিয়ন্ত্রিত ছিল, আমাদের চেয়ারম্যান সাহেবের কথা মানুষের কাছে পৌঁছতে দেওয়া হতো না। সেখানে কিন্তু উনি কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছেন যে দেশের প্রধানমন্ত্রীও জবাবদিহিতার মধ্যে আসবেন, সেটি নিশ্চিত করছেন তিনি। তো ফলে উনি কিন্তু শুধুমাত্র একে ওকে জবাবদিহিতার মধ্যে আনবেন, নিজে প্রধানমন্ত্রী হলে উনি জবাবদিহিতার মুখোমুখি হবেন না, সেরকম কোনো বিএনপি নেতারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন, সেই ভয়টি আমাদের এখন আর না করলেও হবে। আমি মনে করি যে আপনাদের একটা নতুন বাংলাদেশ দেখার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে। জি নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে আমরা নতুন বাংলাদেশের কথা যখন বলছি, নির্বাচন আমাদেরকে যত দ্রুততার সাথে সম্ভব দিতেই হবে। নতুন উপদেষ্টাদের নিয়ে কিংবা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর সংলাপের কথা আসলে আমরা দীর্ঘদিন শুনেছি এবং সংলাপ হয়েছেও, কিন্তু বাংলাদেশের ইতিহাস আসলে সংলাপের ইতিহাস খুব একটা ভালো নয়, সেখান থেকে খুব কার্যকর কিছু আমরা পেয়েছি বলে আমাদের মনে হয় না। এই মুহূর্তে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেই ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো নিচ্ছে কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলো একটু পিছিয়ে আছে বা তাদেরকে একটু দূরে সরিয়ে রাখা হচ্ছে কি? আসলে হয় কি, আমরা কিন্তু খুব বেশি করে এটা সতর্কতার সাথে কিন্তু এই জায়গায় বিএনপি কিন্তু অগ্রসর হয়, কারণ এটা যেন জনমনে এটা প্রতিভাত না হয় যে বিএনপি সরকারকে হুকুম করছে, বিএনপি সরকারকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, সেটা কিন্তু নয়। বিএনপি সুযোগ নেই, কিন্তু একসাথে বসে আলোচনার ক্ষেত্রে যেটা আমরা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। সহযোগিতা কোথায় জানেন? সেটা দেখবেন যে বিগত সময়ে আপনি যে প্রশাসনের শীর্ষটা তৈরি করেছিলেন, যাদের এই আমলাতন্ত্রটি তৈরি হয়েছিল একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য, তো সেই আমলাতন্ত্র নির্ভরতা রেখে কিছু মানুষ যাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা ততটা সমৃদ্ধ নয়, তারা যখন দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, তাদেরকে কিন্তু সতর্ক করবার দায়িত্বটা কিন্তু আমাদের আছে, কারণ তাদের কিন্তু যে কোনো একটা ভুল পদক্ষেপ আমাদের কিন্তু এমন একটা জায়গায় নেবে, সেটার কারণে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে প্রায় বলা হয় যে এই সরকারের ভুল করবার সুযোগ। কিন্তু সেই সুযোগ কি আপনারা পাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিচ্ছে কিনা? শুধু আপনারা নয়, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের কথাই বলতে চাই। এই সুযোগের যে অবারিত দ্বারটি ছিল বা অবারিত অঙ্গনটি উন্মুক্ত ছিল, তার পুরোটা ব্যবহার করা হচ্ছে না। জি, অর্থাৎ সেক্ষেত্রে আসলে বিএনপির মতো একটি বড় রাজনীতি তো তারাও এখনো আসলে এই সরকারের সাথে আলোচনার জায়গাটি থেকে পিছিয়ে আছে। পিছিয়ে থাকা নয়, আমরা মনে করি যে এটা আহ্বানের জায়গা, কারণ আলোচনায় তো আমরা তখনই যেতে পারি যখন কেউ আমাদেরকে আলোচনার জন্য বলবে যে তার আলোচনাটাকে যৌক্তিক মনে করছে। আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু আমাদের প্রস্তাবনা, আমাদের আকাঙ্ক্ষার কথা তাদেরকে সবসময় বলেছি যে আমরা সহযোগিতার হাত সম্প্রসারিত করেছি, এটা রাখছি এবং রাখবো, এবং এটিকে তারা নিজেরা যদি গ্রহণ করে তাহলে আমার মনে হয় এটা শুধু তাদের জন্য নয়, দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। জি, এবং আসলে এই ইউনূস সরকারের 100তম দিন পেরিয়ে যাবার পরে অনেক কিছু নিয়ে আমাদের সংস্কারের কথা উঠেছে, অনেক কিছু রিসেট করার ভাবনাও আমাদেরকে ভাবতে হয়েছে। সেক্ষেত্রে পররাষ্ট্রনীতি নিয়ে আসলে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি বিগত সরকার অনেকটা আসলে তাদের নিজেদের আওতায় রেখেছিল সবকিছু। বিএনপি যদি নির্বাচিত হয়ে সরকারে আসে, সেক্ষেত্রে সেই নীতিগুলো কেমন হতে যাচ্ছে এই বিষয়ে আমরা আলোচনা করবো। আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক আমাদের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আমরা নির্বাচন নিয়ে যখন কথা বলছি সেই সময়টাতে আসলে আমরা পুরো বাংলাদেশে এক ধরনের আমাদের পরিবর্তন প্রয়োজন, এক ধরনের পরিবর্তন প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করেছি। পররাষ্ট্র সম্পর্ক নিয়ে আসলে এই মুহূর্তে বাংলাদেশ কি অবস্থানে আছে, বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক রিসেট করার একরকম আলোচনা আমরা শুনতে পেয়েছি, সেই প্রয়োজন আছে কিনা, বিশেষ করে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল তারা যদি নির্বাচিত হয়ে দেশের সরকার গঠন করে, পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে এক ধরনের বিরাট আলোচনা চলছে। ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে, বিএনপি কি প্রত্যাশা করে? আসলে বিএনপি যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যদি আসে অথবা দায়িত্ব পালনের সুযোগ পায়, সেক্ষেত্রে ভারত কি রিয়াকশন বা জানাবে সেটাকে ঠিক বর্ণনাক্রমিকভাবে আমি কি ভাষাগতভাবে হয়তো বলতে পারবো না, সেটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা প্রতিক্রিয়া জানাবেন। তবে আমাদের প্রত্যাশার জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রতিবেশী হিসেবে আমরা চাইবো যে সম অধিকার, সমমর্যাদা এবং আমাদের অংশীদারিত্বের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা পারস্পরিকভাবে পরস্পরকে উন্নত করবার জন্য, পরস্পরের
যে জনগণ আছে তাদের কল্যাণার্থে যে কাজগুলো করবার দরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করব এবং সৎ প্রতিবেশী হিসেবে আমার যে ন্যায্য পাওনাটুকু সেটুকু আমরা তাদের কাছ থেকে পাবো এবং ছোট হই বড় হই আমরা দুইটি রাষ্ট্র যেন দুটি পৃথক রাষ্ট্র এই সত্তায় আগের মতো যেন এরকম না থাকে যে আমরা স্বামী স্ত্রী অথবা আমরা বলে এসেছি যে আগামীবারে আওয়ামী লীগকে বা কোনো একটা দলকে নির্বাচিত করতে হবে অথবা অমুক অমুক ভারত আছে তো আমরা আছি বা আমেরিকাকে ম্যানেজ করা হয়েছে এরকম এইগুলো কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির যে নতজানু জায়গাটা সেটা কিন্তু প্রকাশ করে আমরা দেশ হিসেবে লজ্জিত হই মানুষ হিসেবে কিন্তু এইরকম পররাষ্ট্র নীতি বিষয়ক বক্তব্য দেশের মানুষকে ঠিক গর্বের সাথে তো নয় বরং লজ্জার সাথে তাদেরকে এটা বহন করতে হয় তো সে কারণে বিএনপি এই জায়গায় খুবই সতর্ক আমি কিন্তু এর আগে বলেছি যে আমাদের পরস্পর অংশীদারিত্বের জায়গাতে সম অধিকারের জায়গা থেকে সমমর্যাদার জায়গা থেকে এই সম্পর্কটি প্রতিষ্ঠিত হবে এবং আগে যেটা আমরা লক্ষ্য করেছি যে ভারতের একটা প্রবণতা ছিল যে আমাদের দেশের জনগণ বা রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করার পরিবর্তে তারা একটি দলের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখিয়েছেন তিনটি নির্বাচন যেটি প্রশ্নবিদ্ধ ছিল সেখানে তাদের নিরঙ্কুশ সমর্থন সেই সরকারের প্রতি থাকা দেশের মানুষ আসলে খুব ভালোভাবে কিন্তু এখানে একটু জানতে চাই আমি আওয়ামী লীগের সাথে আসলে ভারতের যে সম্পর্কের সমীকরণ সেই সমীকরণ বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপিকে একটু চাপে রাখবে কিনা আসলে কি দেখেন আপনার সাথে যদি জনসমর্থন থাকে এবং আপনার মধ্যে যদি সার্বভৌমত্বের ধারণাটি যদি খুব ভীষণভাবে যদি প্রথিত থাকে আপনার ভেতরে এবং সেই সার্বভৌমত্ব রক্ষা করবার ক্ষেত্রে আপনার যদি একটা দায়বদ্ধতা আপনি ভেতর থেকে অনুভব করেন যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব করেছেন বেগম খালেদা জিয়া করেছেন এবং জনাব তারেক রহমানের সে একই ধারণায় নিয়ে কিন্তু নিজের রাজনীতি বা আপনার তার পররাষ্ট্র নীতির কথা ভাবেন তো সুতরাং ঠিক ক্ষমতায় থাকার সমীকরণের সাথে একটা দেশকে জড়িয়ে ফেলা আমার মনে হয় না যে এটা বাংলাদেশের মানুষকে ঠিক এতটা অপমান করবার মতো পররাষ্ট্রনীতি বিএনপি নেবে নিশ্চয়ই আপনি দায়বদ্ধতার কথা বলছিলেন বাংলাদেশে আসলে একটা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু বা আমি যদি বলি আসলে পুরো একটি জেনারেশন তারা আসলে শুধু প্রতিহিংসার রাজনীতি দেখেছে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেক্ষেত্রে জনমনে এক ধরনের ভীতিও আসলে কাজ করছে বিএনপি যদি ক্ষমতায় আসে একইভাবে আবার সেই ধরনের প্রতিহিংসা রাজনীতিতে আমরা ফিরে যাব কিনা কিংবা রাজনৈতিক দল নিষিদ্ধ করার এক ধরনের যে হিরিকের মধ্যে আমরা ছিলাম সেই জায়গাগুলোতে বিএনপি কিভাবে সরে আসবে আমি প্রথমে আপনাকে একটু সামান্য সংশোধনী দিই প্রতিহিংসা না বলে হিংসা শব্দটি যদি ব্যবহার করি তাহলে বোধহয় যুক্তিসঙ্গত হয় কারণ প্রতিহিংসা হলো যে আমি হিংসা করেছি তারপরে আপনি পাল্টা হিংসা করছেন এখানে বিএনপির ক্ষেত্রে সেরকম কোনো কিছু ছিল বলে আমার মনে হয় না এটি একটা দলের ৬০ লক্ষ কর্মীর বা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া রাতের অন্ধকারে শিশু সন্তান বা পরিবারের সামনে থেকে দরজা ভেঙে একজন নেতাকে বের করে নিয়ে যাওয়া ধরে নিয়ে যাওয়া অশীতিপর বৃদ্ধ নেতাকে আপনি ডিবি কার্যালয়ে গভীর রাতে নিয়ে যাবেন এটার ভেতরে কিন্তু সৎ রাজনীতির কোনো ছায়া কিন্তু কখনোই ছিল না আর বিএনপি দল হিসেবে খুব ভালো করে জানে যে কাজের পরিণতি ভালো হয় না বিএনপি জেনে শুনে সেই রকম একটা কাজের ভেতর নিজেকে কেন জড়িয়ে ফেলবে নিশ্চয়ই বিএনপির ৩১ দফার যে আলোচনা আজকে আমরা করেছি সেই জায়গাটিতে একটু জানতে চাই আকাঙ্ক্ষার আলো দেখাবে কিনা পরিবর্তনকামী মানুষকে বাংলাদেশে সেই আপনাদের এই ৩১ দফা নিশ্চয়ই কারণ আমরা কিন্তু বলি যে এটি একটি পরিবর্তন চেঞ্জ এবং এই পরিবর্তনটাই বাংলাদেশের মানুষ কিন্তু তার প্রত্যাশার জায়গাতে নিয়ে গেছে সর্বোচ্চভাবে আপনি যদি সেই পরিবর্তনের সাথে যদি নিজেকে খাপ খাওয়াতে না পারেন তাহলে আপনি ছিটকে যাবেন মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে মানুষেরা নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ কোনো হিংসার বাংলাদেশ দেখতে চায় না এখানে একটা সম্প্রীতির বাংলাদেশ দেখতে চায় যেখানে কোনো ধর্ম বর্ণকে বা কোনো একটা গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া বা কাউকে ছোট করার এরকম কোনো প্রবণতা থাকবে না এবং উন্নয়নের মূল লক্ষ্যটি হবে জনগণের কাছে পৌঁছে দেওয়া কারণ আমাদের দেশ যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু একটা কথা বলেছেন যে সংস্কার বলতে আমি সেটাই বুঝি যেটি আমার মানুষের জীবনমানের উন্নয়ন করে যেটির মাধ্যমে আমার বেকার সমস্যার সমাধান হয় যেটির মাধ্যমে আমাদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে এবং আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে একটা প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই রকম প্রক্রিয়াটাকে উনি সংস্কার বলে বিশ্বাস করেন তো সুতরাং আমাদের ব্যাপারটা খুবই পরিষ্কার এখানে একদম শেষ সময় চলে এসেছি আমরা আজকের আয়োজনের একেবারে নষ্ট একটি ব্যবস্থা দেখেছি আমরা দীর্ঘদিন বাংলাদেশে আমরা ফ্যাসিস্ট সরকার দেখেছি আমরা স্বৈরাচারী সরকারও দেখেছি সেখানে একেবারে ভেঙে গেছে বাংলাদেশের যদি আমি বলি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে রাজনৈতিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে উত্তরণ ঘটানো একটি বিশাল বড় চ্যালেঞ্জ এই ১০০ দিনে ইউনূস সরকার আসলে সেই চ্যালেঞ্জ কতখানি মোকাবেলা করতে পারছে কতখানি সামনে পারবে বলে আপনারা মনে করছেন আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে যৌক্তিক চিন্তাটা তাদের মধ্যে যদি এটা আসে যে যত দ্রুততার সম্ভব যত দ্রুততার সাথে তারা যদি তাদের কর্মপরিকল্পনা যেটি করছে দৈনন্দিন কাজ সেটা ঠিক আছে কিন্তু একটি নির্বাচিত রাজনৈতিক দল বা রাজনৈতিক
যে সমস্ত দল আছে তাদেরকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে জনগণের চাওয়াটা কি, জনগণের প্রতিনিধিকে জনগণকে নির্বাচিত করবার সুযোগটা দেওয়া উচিত। এবং শেষ পর্যন্ত বিএনপিও আসলে জনগণ দ্বারা নির্বাচিত হতে চায় কিনা, জনগণের কথা শেষ পর্যন্ত নির্বাচিত হবার পরেও তারা মনে রাখবে কিনা? আমার মনে হয় যে আপনি বোধহয় জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে জনগণই সব ক্ষমতার উৎস বা মূল ভিত্তি। আমরা শুধু সেখান আমরা থেকে সবসময় বিচ্যুত শুনি হই। এটি অধ্যাপক ডক্টর মদদ আলম সাহেব সব সরকারি কথা বলেছে, স্বৈরাচার সরকারও এই একই কথা বলেছিল। এখন স্বৈরাচার সরকারের সাথে যদি আপনি মিলাতে চাই না, কিন্তু আসলে যে পরিবর্তন আমরা চাই সেটি আপনারা বুঝতে আমি পারছেন। পরিবর্তনের ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে পরিকল্পনার বিকল্প আপনি কিছুই দেখবেন না। রাতের অন্ধকারে কোনো ভোট এ দেশে আর হবে না ইনশাআল্লাহ, এবং ভোটারবিহীন নির্বাচন আমরা দেখব না, এবং আমি দামি নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সাথে প্রতারণা করব, এরকম কোনো আবহাওয়া নিশ্চয় তৈরি হতে দেবো না। নিশ্চয়ই আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই। অধ্যাপক ডক্টর মদদ আলমগীর পাভেল, অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদের দেশে সাম্প্রতিক সময় দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, তারা আমাদেরকে শুনেছেন এতক্ষণ। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।